সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশন খুব সুন্দর চলছে। তো আজকে রাত 9টার ক্লাসটা ফেসবুক পেজেই নেব ঠিক করলাম। ইউটিউবে একটু সমস্যা হচ্ছে তার জন্যই। তো আজকে এই ক্লাসে আমরা প্রত্যেক দিনের মতোই আজকেও একটা জিকের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেগুলো সামনে তোমাদের ডাব্লিউপি, কেপি, সামনের পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অর্থাৎ যে এক্সামগুলো রয়েছে যেখানে তোমাদের জিকে পোর্শনটা রইবে বা থাকবে, সেই জিকেগুলো কিন্তু এইখান থেকে কভার হবে। ক্লিয়ার? আচ্ছা, একটু বলে দিই যে এই রাত 9টার যে ক্লাসটা, এই রাত 9টার ক্লাসটা প্রত্যেক দিনই ইউটিউব লাইভে নেওয়া হয়। আজকে শুধুমাত্র ফেসবুক লাইভে আবার নেওয়া হচ্ছে, আবার কাল রাত 9টা থেকে ইউটিউব লাইভে নেওয়া হবে। তো তোমরা যারা প্রত্যেক দিন এই ক্লাসটা করতে যাও, আমার সাথে জিকে প্র্যাকটিস করতে যাও, তারা প্রত্যেক দিনই রাত 9টার সময় লাইভে চলে আসবে। ক্লিয়ার? সবাইকে গুড ইভিনিং। আচ্ছা, ভয়েস ক্লিয়ার আসছে? যারা লাইভে রয়েছে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও ভয়েস ক্লিয়ার আসছে। শুভ সন্ধ্যা সবাইকে। লাইভের লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একটু শেয়ার করে দাও। বিউটি রয়েছো অল ওকে? আচ্ছা, আর একটু জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করব। জয় শর্মা রয়েছো, অমিত রয়েছো, সবাই একটু সেশনটা শেয়ার করে দেবে। কাঞ্চন রয়, অমিতের কালকে বার্থডে ছিল। নমস্কার স্যার, আশীর্বাদ করুন নেক্সট বার্থডে যেন বেকার না থাকি। বেকার থাকবে না আর, অবশ্যই সাথে আছি, চাপ নেই। নেক্সট বার্থডের আগেই মোটামুটি কিছু একটা হবে, সবারই হবে, শুধু তোমার নয়, সবারই হবে। চলো, অনেকেই এসছে, কোশ্চেন শুরু করছি, বাকিটা আসুক। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অমিত রয়েছে, কাঞ্চন রয়, বিউটি, রুবিনা, শুভম মণ্ডল রয়েছে, প্রিয়লক্ষ্মী মাহাতো রয়েছে। আচ্ছা, চলো কোশ্চেন আনসার শুরু করছি। আজকের ফার্স্ট কোশ্চেন, আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট প্রশ্ন রয়েছে, পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে কার উপর? পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে কার উপর? দৈর্ঘ্য, ভর, সময়, নাকি দৈর্ঘ্য এবং ভর দুটোই? কী হবে? পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে কার ওপর? দৈর্ঘ্য, ভর, সময়, নাকি দৈর্ঘ্য ও ভর উভয়ই? বলো কী হবে? পেন্ডুলামের যে পর্যায়কাল সেটা নির্ভর করে কিসের ওপর? পেন্ডুলাম ঘড়ি নিশ্চয়ই তোমরা দেখেছো, ঠিক আছে? সেই পেন্ডুলামের যে পর্যায়কাল সেটা নির্ভর করে কিসের ওপর? বিউটি বলছো ভর এবং দৈর্ঘ্য দুটোই, শুভম মণ্ডল বলছো অপশানটি, মানে দুটোই। বাকিদের আনসার কোথায়? সবার আনসার আসছে ভর এবং দৈর্ঘ্য দুটোর উপর, তাই তো? না,
অ্যাকচুয়ালি আনসারটা হয়ে যাবে কি দৈর্ঘ্য এবং তার অভিকর্ষজ ত্বরণের উপর। তো এখানে অভিকর্ষজ ত্বরণের কথা বলা হচ্ছে না, ঠিক আছে। তো এখানে শুধু দৈর্ঘ্য আছে, তো তাই এখানে আনসারটা আমরা দৈর্ঘ্য নেব, ঠিক আছে। মাথায় রাখবে দৈর্ঘ্য এবং যে অভিকর্ষজ যে ত্বরণ, সেই ত্বরণের উপর নির্ভর করে পেন্ডুলামের পর্যায়কাল। ক্লিয়ার? তো এইখানে দৈর্ঘ্য অপশানে রয়েছে শুধু, তো সেই দৈর্ঘ্যটাই অপশানে আনসার নেব। ইউটিউবে ছিল, হ্যাঁ ইউটিউবে ছিল, ইউটিউবের ক্লাসটাই এখানে নিচ্ছি, ঠিক আছে। আজকে এখানে ক্লাসটা করে নাও, কাল থেকে আবার ইউটিউব লাইভেই হবে। ফেসবুকে নেট ভালো চলে না, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আজকের দিনটা শুধুমাত্র এখানে একটু করে নাও, একটু প্রবলেম হবে বুঝতে পারছি, কাল থেকে আবার ইউটিউব লাইভেই হবে, ঠিক আছে। আর যারা ফেসবুকে একদম নতুন রয়েছো, ফেসবুকে প্রথম ক্লাসে রয়েছো, তাদেরকে বলি যে প্রত্যেকদিন রাত 9টা থেকে ইউটিউব লাইভে জিকে প্র্যাকটিস সেট করানো হয়। তোমরা যদি আমার সাথে জিকে প্র্যাকটিস করতে চাও তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে প্রত্যেকদিন রাত 9টার সময়। চলো পরের প্রশ্ন আছে, 1 ন্যানোমিটার সমান কত মিটার? বলো, 1 ন্যানোমিটার সমান কত মিটার? ফার্স্ট অপশন আছে 10⁻³ মিটার, সেকেন্ড অপশন আছে 10⁻৯ মিটার, থার্ড অপশন রয়েছে 10⁻6 মিটার, আর লাস্ট অপশন রয়েছে 10⁻10 মিটার। বলো 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার? পূজার ওই আনসার এসছে 10⁻৯। আচ্ছা 10⁻9 মানে ওটাই বলতে চাইছো, 10⁻৯। বাকিদের আনসার কোথায়? অপশন বলেছি 10⁻³ 10⁻৯ 10⁻6 অ্যান্ড 10⁻10। সঠিক উত্তর হয়ে যাবে কি 10⁻৯। ন্যানোর সঙ্গে 9 সঙ্গে ন্যানো, এই হিসাবে মাথায় রাখবে, ঠিক আছে। 10⁻৯, 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার। 10⁻10 নয়, 10⁻9 মিটার। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে, একটি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সেটি সরাসরি গ্যাসে পরিণত হয়, এই পদ্ধতিকে কি বলা হয়? অর্থাৎ কোনো কঠিন পদার্থ থেকে যখন সরাসরি সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়, এই যে কঠিন থেকে গ্যাসীয় হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে কি বলা হয়? ঘনীভবন বলা হয়, বাষ্পীভবন বলা হয়, ঊর্ধ্বপাতন বলা হয়, নাকি ব্যাপন বলা হয়? বলো, কোনো কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হলে বা সরাসরি গ্যাসে পরিণত হলে এই পদ্ধতিটাকে কি বলা হয়? একটি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সেটি সরাসরি গ্যাসে পরিণত হয়, এই পদ্ধতিকে কি বলে? ঘনীভবন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন, নাকি ব্যাপন? কিছু জন আনসার করেছো অপশন বি বাষ্পীভবন, কিন্তু সেটা হবে না। যখন তরল পদার্থ থেকে যখন বাষ্পটা উঠে আসে, যেটা আমরা দেখতে পাই, সেটাকে আমরা বাষ্পীভবন বলি। তরল থেকে যখন গ্যাসীয় হবে তখন সেটা বাষ্পীভবন হবে। কঠিন থেকে যখন ডিরেক্ট গ্যাসীয় হবে, কঠিন থেকে যখন সরাসরি গ্যাসীয় হবে, তখন সেটাকে আমরা ঊর্ধ্বপাতন বলবো, ঠিক আছে। কঠিন থেকে যখন সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হবে তখন সেটাকে আমরা ঊর্ধ্বপাতন বলবো। তরল থেকে যখন গ্যাসীয় পদার্থ হবে তখন সেটাকে আমরা বাষ্পীভবন বলবো। ক্লিয়ার? আর ঘনীভবন জানো, গ্যাসীয় থেকে কঠিন পদার্থে যখন পরিণত হয় তখন তাকে ঘনীভবন বলা হয়। ক্লিয়ার? বৃষ্টি হওয়ার আগে মেঘ ঘনীভূত হয় বা সেখানে ঘনীভবন হয়, কনডেনসেশন হয়। কর্পূর হচ্ছে
ঊর্ধ্বপাতন বা সাবলিমেশনের একমাত্র উদাহরণ রয়েছে হচ্ছে কর্পূর। কর্পূর এটা এক্সামে আসে যে কর্পূর কিসের উদাহরণ? কর্পূরে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন বলো, ইলবার্ট বিল কবে উত্থাপন করা হয়? ইলবার্ট বিল কবে উত্থাপন করা হয়? 1880, 1881, 1883 নাকি 1892? ইলবার্ট বিল কবে উত্থাপন করা হয়? ইলবার্ট বিল কবে উত্থাপন করা হয়? বলো, অপশান দিয়েছি। ঊর্ধ্বপাতনের অনেক সময় এগুলোর ইংলিশ টার্মগুলো দিয়ে দেয়, তো এগুলোর ইংলিশ টার্মগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, ঊর্ধ্বপাতনের ইংলিশ টার্মটা হচ্ছে কি? সাবলিমেশন। আচ্ছা, ইলবার্ট বিল বলো কার সময় এসেছিল? সেই সময়ের ভাইসরয় কে ছিলেন? ইলবার্ট বিল কার সময় এসেছিল? 1883, সবারই ঠিক আছে। 1883-তে ইলবার্ট বিল এসেছিল। কার সময় এসেছিল? সেই সময়ের ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় কে ছিলেন? লর্ড রিপন। ভাইসরয় ছিলেন লর্ড রিপন, একদম। পরের প্রশ্ন আছে মহাত্মা গান্ধী কার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? বলো, মহাত্মা গান্ধী কার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? 4টা অপশান দিচ্ছি। হিটলার, টলস্টয়, লেনিন নাকি কার্ল মার্কস? হিটলার, টলস্টয়, লেনিন নাকি কার্ল মার্কস? বলো, কার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন মহাত্মা গান্ধী? 30 জন করো, সবাই একটা করে শেয়ার করে দাও, সাথে লাইক। একদম 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 অমিতের কথাটা একটু সবাই শোনো, সবাই সেশনটা শেয়ার করো। যারা এখনো পর্যন্ত সেশনটা লাইক করোনি, অবশ্যই সেশনটা লাইক করো। একদম সবারই ঠিক আছে উত্তর। লিও টলস্টয়। লিও টলস্টয়। প্রশ্নটা অন্যভাবেও আছে, বলা হয় যে গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি? লিও টলস্টয়। আর যদি বলা হয় গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? বলো, এর আনসার দাও। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির আধ্যাত্মিক গুরু ছিলেন লিও টলস্টয়, আর রাজনৈতিক গুরু ছিলেন কে? গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, বলো, ভূমিকম্পের কোন তরঙ্গের ফলে ক্ষয়ক্ষতির মাত্রা সব থেকে বেশি হয়, বা কোন তরঙ্গের ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয়? ভূমিকম্পের যে 3টা তরঙ্গ রয়েছে, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, এই 3টে তরঙ্গের মধ্যে কোন তরঙ্গে ক্ষয়ক্ষতি বেশি হয়ে থাকে? অ্যাকচুয়ালি ক্ষয়ক্ষতি হয় একটা তরঙ্গের জন্যই, সেই তরঙ্গটা কি বলো? প্রশ্ন যেরকম দিয়েছে এখানে। আরে এম বলে কোনো তরঙ্গ হয় না, এম কোনো ওয়েভ নেই। পি রয়েছে, এস রয়েছে, এল রয়েছে। প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ, আর এলটা হচ্ছে সারফেস ওয়েভ বলা হয়, বা পৃষ্ঠ তরঙ্গ বলা হয়। ঠিক আছে, এল তরঙ্গটা কেন হয় না? এল তরঙ্গটা হচ্ছে একদম ভূপৃষ্ঠের ওপরে, ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে কাজ করে বলে। ঠিক আছে, আচ্ছা, গতিবেগ যদি বলে এখান থেকে যে কোন ওয়েভের গতিবেগ সব থেকে বেশি, সেই ক্ষেত্রে কিন্তু পি ওয়েভ হয়ে যাবে, পি তরঙ্গ হয়ে যাবে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি হচ্ছে এল তরঙ্গ। সিসমিক ওয়েভ। পরের প্রশ্ন হচ্ছে সিয়াচেন হিমবাহটি কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহটি কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বত, পীরপঞ্চার পর্বত, শিবালিক নাকি হিমাদ্রি? কী হবে?
সিয়াচেন হিমবাহটি কোথায় অবস্থিত? হিমালয়ের ভাগগুলো দিয়ে দিয়েছে, কারাকোরাম পর্বত, পীরপাঞ্চাল পর্বত, শিবালিক পর্বত নাকি হিমাদ্রি হিমালয়। কোন হিমালয়ের মধ্যে পড়ছে সিয়াচেন হিমবাহ, যেটা হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম হিমবাহ, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৭৬ কিমি। ভারতের দৈর্ঘ্যতম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ, যার দৈর্ঘ্য কত বললাম, প্রায় ৭৬ কিমি। সেটা রয়েছে কোথায়? কারাকোরাম হিমালয়ে, একদম কারাকোরামে রয়েছে। সবারই ঠিক আছে, কারাকোরামে রয়েছে। পরের প্রশ্ন আছে ভারতের রাষ্ট্রপতির নির্বাচন বিষয়ক যে কোনো সমস্যা বিষয়ে তদন্ত ও তার সমাধান করে কে? প্রশ্নটা আবার বলছি, ভালো করে শোনো। ভারতের রাষ্ট্রপতির নির্বাচনী বিষয়ক যে কোনো সমস্যা বিষয়ে সমাধান করে কে? সমাধান এবং তদন্ত দুটোই কার উপর ন্যস্ত থাকে? সুপ্রিম কোর্ট, উপরাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ নাকি প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ? সহজ প্রশ্ন, অনেকবার আলোচনা করা প্রশ্ন। আর ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতিটা, সেটাকে কি বলা হয়? রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতিটা বা যে বোর্ডটা রয়েছে, সেটাকে কি বলা হয়? এটা সুপ্রিম কোর্ট হবে সবারই, এখনো পর্যন্ত সবারই ঠিক আছে। না, দীপ উপরাষ্ট্রপতি হবে না, সুপ্রিম কোর্ট হবে। পূজা ঠিক আছে, প্রিয়া বেরা ঠিক আছে। না, মিঠুন উপরাষ্ট্রপতি হবে না, রাষ্ট্রপতি হবে। আর যারা ক্লাসে একদমই প্রথম রয়েছে, যদি রেগুলার ক্লাস করতে চাও তাহলে অবশ্যই পেজটা ফলো করবে। এবং একই সঙ্গে এই রাত ৯টার যে জিকের ক্লাসটা আজকে এখন ফেসবুক লাইভে নিচ্ছি, এই ক্লাসটা প্রত্যেক দিনই ইউটিউব লাইভে নেওয়া হয়। তোমরা যদি আমার সাথে ইউটিউবে ক্লাসটা করতে চাও, তাহলে অবশ্যই এই একই নামে স্টাডি উইথ মাহাতোসের নামে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলটা ফলো করতে পারো। চলো নেক্সট কোশ্চেন। বলো, স্বাধীন ভারতে কোন সালে প্রথম শিল্পনীতি প্রণীত হয়? স্বাধীন ভারতে কত সালে প্রথম শিল্পনীতি প্রণীত হয় বা চালু হয় বা এসেছিল? 1948, 1951, 1980 নাকি 1991? স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি বলো। 1948, 1951, 1980, 1991? স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি। যারা প্রথমটা বলে দিয়েছো তারা সেকেন্ডটা বলো। সেকেন্ড কবে এসেছিল? সেকেন্ড প্রফুল্ল সিংহ। স্যার আপনার ক্লাস আমাকে খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই আরও যাতে তোমার ফ্রেন্ডরা দেখতে পারে, তোমার ফ্রেন্ডরাও যাতে এই ক্লাস অ্যাটেন্ড করতে পারে, সেই ব্যবস্থাটুকু তুমি করে দাও। তোমার মতো যাতে আরও অনেকেই এখানে এসে ক্লাস করতে পারে। স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি প্রণীত হয় কবে? 1948 সালে। 1948 সালে, না 51 নয়। স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি প্রণীত হয় 1948 সালে। আর দ্বিতীয় শিল্পনীতি এসেছিল কবে বলো তোমরা? দ্বিতীয় শিল্পনীতি কবে এসেছিল? পূজা ঠিক আছে, 1956, একদম 1956 বা 1956। শুভম ঠিক আছে, 1956। বিউটি ঠিক আছে। সেকেন্ড হচ্ছে 1956 বা 1956। আচ্ছা, পরের প্রশ্ন। দ্য গড অফ স্মল থিংস বইটি কে রচনা করেছেন? দ্য গড অফ স্মল থিংস বইটি কে রচনা করেছেন বলো। দ্য গড অফ স্মল থিংস বইটি কে রচনা করেছেন? অনেকবার আলোচনা করেছি, তারপরেও কি অপশন দিতে হবে? ভিএস নাইপাল, আর.ডি. দিনকার, সালমান রুশদি, অরুন্ধতী রয়? বলো, দ্য গড অফ স্মল থিংস কার রচনা? দ্য গড অফ স্মল থিংস কার রচনা? অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় যারা করেছো সবারই ঠিক আছে। অরুন্ধতী রয় যারা করেছো সবারই ঠিক আছে। পরের প্রশ্ন, বলো, কোন দেশকে নীল নদের দান বলা হয়? কোন দেশকে নীল নদের দান বলা হয়? 7 ও 8 পড়ে এসছো হিস্ট্রিতে।
কোন দেশকে নীল নদের দান বলা হয়? একদম একদম বিউটি ঠিক। অরুন্ধতী রয় এর জন্য ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন প্রথম মহিলা হিসাবে 1969 সালে, 1969-এ। সকালে ঠিক আছে। কী হবে? নীল নদীর দান বলা হয় কাকে? কোন শহরকে বলা হয় বা কোন দেশকে বলা হয়? মিশরকে বলা হয়, মিশর। পরের প্রশ্ন, বলো সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? 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 একদম পূজা ঠিক, 8 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড। এর আশেপাশেই পরীক্ষার সময় এর আশেপাশেই অপশানগুলো দেয়, হয়তো কোনো ক্ষেত্রে শুধু ডিরেক্ট একদম 8 মিনিট দিয়ে দিবে, ঠিক আছে, বা 9 মিনিট দিয়ে দিতে পারে, তো তার অন্য অপশানগুলো আরও বেশি করে দেবে। তো অপশান যেরকম থাকবে মাথায় রাখবে, এটা 8 মিনিট 20 সেকেন্ড হচ্ছে এক্সাক্ট যে টাইমটা রয়েছে, 8 মিনিট 20 সেকেন্ড প্রায় বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন আছে, চোখের রেটিনার সাথে তুলনা করা হয় প্রথাগত ক্যামেরার কোন অংশ? বলো, চোখের রেটিনার সাথে তুলনা করা হয় প্রথাগত ক্যামেরার কোন অংশ? ফার্স্ট অপশান আছে ফিল্ম, সেকেন্ড অপশান রয়েছে লেন্স, থার্ড অপশান রয়েছে শাটার, আর লাস্ট অপশান রয়েছে কোনোটিই নয়। বলো, চোখের রেটিনার সাথে তুলনা করা হয় প্রথাগত ক্যামেরার কোন অংশ? ফার্স্ট অপশান রয়েছে ফিল্ম, সেকেন্ড অপশান রয়েছে লেন্স, থার্ড অপশান রয়েছে শাটার, আর লাস্ট অপশান রয়েছে কোনোটিই নয়। বলো কী হবে? চোখের রেটিনার সাথে কোনটা তুলনা করা হবে? আরে রেটিনা বলছি, রেটিনা, সবাই লেন্স লেন্স যাচ্ছে। লেন্সে কি প্রতিবিম্ব গঠিত হয়? চোখের রেটিনার সঙ্গে বলছে, চোখের লেন্স কোনটা, রেটিনা কোনটা? তাহলে রেটিনার কাজ কি বলো? রেটিনাতে যেমন বস্তুর যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা গঠিত হয়, ঠিক আছে, একই রকম ক্যামেরার যে ফিল্ম যেটাকে বলা হয়, সেই ফিল্মের ক্ষেত্রেও সেখানে কিন্তু ক্যামেরার প্রতিবিম্বটাই আমরা দেখতে পাই। তো এখানে উত্তর হয়ে যাবে কি ফিল্ম, লেন্স হবে না, ফিল্ম হবে, ফিল্ম। কি বলছো? অপশান বললাম তো, অপশান আচ্ছা আরেকবার বলে দিচ্ছি। অপশান ছিল ফিল্ম, লেন্স, শাটার, নাকি কোনোটিই নয়। ফিল্ম, লেন্স, শাটার, নাকি কোনোটিই নয়, এগুলো অপশান ছিল। উত্তর হয়ে যাবে কি ফিল্ম, ঠিক আছে, লেন্স হবে না, লেন্স হবে না। রেটিনা বলে দিচ্ছে না, রেটিনার কাজ কি? রেটিনার কাজ হচ্ছে প্রতিবিম্ব গঠন করা, ঠিক আছে। তো এখানে ক্যামেরার তাহলে কোন অংশটা প্রতিবিম্ব গঠন করছে? ফিল্ম, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আছে যে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? এটা অনেকবার আলোচনা করেছি, বলো। পরের প্রশ্ন আছে যে আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি কত? বলো, আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি কত? ফার্স্ট অপশান রয়েছে 20,000 হার্টজের বেশি, সেকেন্ড অপশান রয়েছে 10,000 হার্টজের বেশি, থার্ড রয়েছে 1,000 হার্টজের বেশি বা সমান, এবং শেষ হয়েছে কোনোটি নয়। বলো কী হবে? মিঠুন হালদার বলছে নাইক্রোম। না, নাইক্রোম থাকে না, নাইক্রোম হিটারে থাকে। ইলেকট্রিক হিটার যেগুলো হয় না,
বৈদ্যুতিক হিটার, সেই বৈদ্যুতিক হিটারে থাকে নাইক্রোম। বাল্বে থাকে বাল্বের যে ফিলামেন্ট সেটা হচ্ছে টাংস্টেন, বাল্বের যে ফিলামেন্ট সেটা টাংস্টেন, আর হিটারে থাকে নাইক্রোম, দুটো আলাদা। আচ্ছা, আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভের যে ফ্রিকোয়েন্সি সেটা কত হবে? 20,000 হার্টজের বেশি হবে, 20,000 হার্টজের বেশি হবে। আচ্ছা, মানুষ শুনতে পায় কত হার্টজ থেকে কত হার্টজ পর্যন্ত সাউন্ড? মানুষ শুনতে পায় কত? মানুষ যেটা শুনতে পায় সেইটার পরিমাণটা কত বলো, ফ্রিকোয়েন্সিটা কত? আমরা যে সাউন্ডটা শুনতে পাই তার ফ্রিকোয়েন্সিটা কত? সৌরভ বিশ্বাস, একদম 20 থেকে 20,000, 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত আমরা শুনতে পাই। ঠিক আছে, পরের প্রশ্ন, বলো গায়ত্রী মন্ত্রটি বেদের অন্তর্ভুক্ত, এটা কোন বেদের অন্তর্ভুক্ত? আমরা জানি যে বেদের মধ্যে গায়ত্রী মন্ত্র রয়েছে, সেই গায়ত্রী মন্ত্র কোন বেদের মধ্যে রয়েছে? গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে বলো? 4টা বেদ তো জানো, ঋক, সাম, যজু, অথর্ব। কোন বেদে রয়েছে গায়ত্রী মন্ত্র? গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে? ঋগ্বেদে রয়েছে, একদম। আচ্ছা, ঋগ্বেদের টোটাল 10টা মণ্ডল রয়েছে, ঋগ্বেদের 10টা মণ্ডল রয়েছে। এই 10টা মণ্ডলের মধ্যে কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্র রয়েছে? কোন মণ্ডলে রয়েছে? কোন মণ্ডলে রয়েছে? ঋগ্বেদে যে 10টা মণ্ডল রয়েছে তার মধ্যে কোন মণ্ডল রয়েছে? তৃতীয় মণ্ডল রয়েছে, ঋগ্বেদের তৃতীয় মণ্ডল রয়েছে, তৃতীয় মণ্ডল রয়েছে গায়ত্রী মন্ত্র। ঠিক আছে, পরের প্রশ্ন, বলো নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? মহানদী, রামগঙ্গা, কাবেরী নাকি মঞ্জিরা? নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? মহানদী, রামগঙ্গা, কাবেরী নাকি মঞ্জিরা? নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? কি হবে? মঞ্জিরা। নিজাম সাগর পরিকল্পনা রয়েছে মঞ্জিরা। বলতো মঞ্জিরা কোন নদীর উপনদী? মঞ্জিরা কোন নদীর উপনদী? মঞ্জিরা নদীটি কোন নদীর উপনদী? কনফিউজ থাকলে কীভাবে হবে? নিজাম সাগর মঞ্জিরা নদীতে রয়েছে, বলো যে মঞ্জিরা কোন নদীর উপনদী? আচ্ছা, বাকি যে দুটো নদী ছিল, যেমন হচ্ছে কাবেরী অপশানে ছিল, কাবেরী নদীতে যে ড্যামটা রয়েছে বা যে বাঁধ রয়েছে বা যে প্রকল্প রয়েছে তার নাম হচ্ছে কি মেট্টুর প্রজেক্ট বা মেট্টুর প্রকল্প কাবেরী নদীতে। আর মহানদীর উপরে রয়েছে কি হীরাকুন্দ। ঠিক আছে, মঞ্জিরা হচ্ছে গোদাবরী নদীর উপনদী, গোদাবরীর একটা উপনদী হচ্ছে মঞ্জিরা, গোদাবরীর একটা উপনদী হচ্ছে মঞ্জিরা। চলো পরের প্রশ্ন, বলো হ্রদের শহর কাকে বলা হয়? হ্রদের শহর কাকে বলা হয়? উদয়পুর, যোধপুর, হায়দ্রাবাদ নাকি ভোপাল? হ্রদের শহর কাকে বলা হয়? উদয়পুর, যোধপুর, হায়দ্রাবাদ নাকি ভোপাল? বলো হ্রদের শহর কাকে বলা হয়? গোপাল, ঠিক আছে। কি হবে? উদয়পুর হবে, উদয়পুর, একদম অপশান এ উদয়পুর। হ্রদের শহর বলা হয় উদয়পুরকে। আচ্ছা, যোধপুরকে কি বলা হয় বলো তো? যোধপুরকে কি সিটি বলা হয়? আর হায়দ্রাবাদকে কি সিটি বলা হয় বলো? না, হাজার হ্রদের দেশ তো ফিনল্যান্ড। ঠিক আছে, আমাদের ভারতের মধ্যে হ্রদের শহর বলা হয় উদয়পুরকে।
বলো যে যোধপুরকে কি বলা হয় আর হায়দ্রাবাদকে কি বলা হয়? মনে আছে কারোর? যোধপুরকে বলা হয় কি নীল শহর বা ব্লু সিটি, ঠিক আছে, ব্লু সিটি বলা হয় যোধপুরকে বা নীল শহর। আর হায়দ্রাবাদকে কি বলা হয়? সিটি অফ পার্ল, সিটি অফ পার্ল বলা হয় হায়দ্রাবাদকে, ঠিক আছে, হায়দ্রাবাদকে সিটি অফ পার্ল বলা হয়, সিটি অফ পার্ল। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ক্লার্কশিপে আসে, ঠিক আছে, কোন শহরকে কি বলা হয়, ক্লার্কশিপ ডাব্লিউবিতেও তো অনেকবার এসছে এগুলো। নিজাম সিটিও বলা হয়, অবশ্যই নিজাম সিটি বলা হয়। পরের প্রশ্ন, বলো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের মোট সংখ্যা কত? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের মোট সংখ্যা কতগুলি রয়েছে? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলি রয়েছে? বর্তমানে কতগুলি রয়েছে, প্রথমে কতগুলি ছিল, আচ্ছা কবে মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছে সংবিধানের সঙ্গে, কত নম্বর অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে, সবই বলো কমেন্ট বক্সে। একদমই ঠিক। প্রথমে এখন কতগুলি রয়েছে? এখন রয়েছে 11টি। তনুশ্রী রক্ষিত না, 6টা নয়, ওটা মৌলিক কি বললাম, প্রথমটা কর্তব্য বলেছি তো, তাই না? ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইটস নয়। মৌলিক অধিকার 6টি রয়েছে, কিন্তু মৌলিক কর্তব্য 11টি রয়েছে, ঠিক আছে। প্রথমে ছিল কটি? 10টি ছিল। আরে 12 থেকে 11 কবে হলো? 10 থেকে 11 হয়েছে। 42nd অ্যামেন্ডমেন্ট, 42তম অ্যামেন্ডমেন্টের দ্বারা 1976 সালে একে অ্যাড করা হয়েছে। কোন কমিটি দ্বারা অ্যাড করা হয়েছে? কোন কমিটির সুপারিশে? কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য নিয়ে আসা হয়েছে? একই সঙ্গে বলো যে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের যে মৌলিক কর্তব্য ধারণা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই তো বিউটি সুন্দর করে অ্যান্সার লিখেছো। আগে 10টি ছিল, এখন 11টি। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 76 সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। আচ্ছা, আর কি বলা হয়েছে? 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি যুক্ত করা হয়, একদম, যেটা হচ্ছে কোনটা যুক্ত করা হয়েছে? যেটা শিক্ষার যে অধিকার, 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর দ্বারা অ্যাড করা হয়েছে। একই সঙ্গে যেটা 21A অর্থাৎ আর্টিকেল যে 21 রয়েছে, আর্টিকেল 21 রয়েছে, তার সাবক্লজ এর সঙ্গেও একই জিনিসটা যুক্ত করা হয়েছে, ঠিক আছে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? শরণ সিং কমিটির সুপারিশে, চৌধুরী শরণ সিং কমিটির সুপারিশে রাশিয়া থেকে নেওয়া হয়েছে। শরণ সিং কমিটির সুপারিশে রাশিয়া থেকে নেওয়া হয়েছে, একদম ঠিক। রাশিয়া থেকে আর কি নেওয়া হয়েছে বলো তো? আমাদের সংবিধানের দুটো জিনিসই রাশিয়া থেকে নেওয়া হয়েছে, আর একটা কি নেওয়া হয়েছে বলো? আগের ক্লাসেও আলোচনা করেছি এটা, বলো। পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন আছে, কত সালে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল নীতি ঘোষিত হয়, যেটাকে বলা হয় সেজ, SEZ, স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষিত হয় কত সালে? স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল নীতি ঘোষিত হয় কত সালে? 2000 সালে, 2002 সালে, 2005 সালে, নাকি 2007 সালে? বলো কি হবে? বলা হচ্ছে কত সালে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন ঘোষিত হয়েছে? 2000, 2002, 2005, 2007, কী হবে? দেখো প্রশ্নটা দুভাবে হতে পারে। এটা যদি বলা হয় কবে ঘোষিত হয় বা কবে ঘোষণা করা হয়,
বা কবে নিয়ে আসা হয় সেটা হয়ে যাবে 2000 সাল। আর যদি বলা হয় এটার পুরোপুরি অ্যাক্টটা কবে পাস হয়, ঠিক আছে, স্পেশাল ইকোনমিক জোনের যে অ্যাক্ট হিসাবে কবে পাস হয়, তখন হয়ে যাবে 2005, না 2007 নয় তো। অ্যাক্ট 2005, ঘোষিত হয় 2000। আচ্ছা, পরের প্রশ্ন, বলো ন্যাটো সদর দপ্তর কোথায়? ন্যাটো সদর দপ্তর কোথায়? ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো, এর সদর দপ্তর কোথায়? ন্যাটোর সদর দপ্তর কোথায়? ন্যাটোর সদর দপ্তর কোথায়? আজকে কেউ নতুন রয়েছো যারা একদম প্রথম ক্লাস করছো? পরের প্রশ্ন আসছি, সবাই পারবে, এটা আছে বেলজিয়ামের ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলস। আচ্ছা, পরের প্রশ্ন আছে যে কালিন্দির চর বইটি কে লিখেছেন? কালিন্দির চর বইটি কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি জীবনানন্দ দাস? বলো, কালিন্দির চর বইটি কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি জীবনানন্দ দাস? কালিন্দির চর বইটি কে লিখেছেন? ফেসবুকে যে গ্রুপগুলো রয়েছে, স্টাডি গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপগুলোতে সবাই একটু শেয়ার করে দাও। কী হবে? কালিন্দির চর কে লিখেছেন? কালিন্দির চর বইটি কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায় বলছো? না, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন কালিন্দির চর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হবে, ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, বলো তেহরিক ই ইনসাফ, তেহরিক ই ইনসাফ এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের নাম, বলতে হবে এটা কোন দেশের রাজনৈতিক দল? এটা কোন দেশের রাজনৈতিক দল? তেহরিক ই ইনসাফ একটা রাজনৈতিক দলের নাম, বলতে হবে এটা কোন দেশের রাজনৈতিক দল? বাংলাদেশ, পাকিস্তান, ভুটান না ইসরায়েল? এটা সবার বলা উচিত, আমাদের পড়োশি দেশ রয়েছে। তেহরিক ই ইনসাফ এটা হচ্ছে পাকিস্তান। তরুণশ্রী, ঠিক আছে, পাকিস্তান হবে, পাকিস্তান। পাকিস্তানের একটা রাজনৈতিক দল যার নাম হচ্ছে কি তেহরিক ই ইনসাফ। পরের প্রশ্ন, বলো স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়? স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়? কার্বন, ক্রোমিয়াম, টিন নাকি অ্যালুমিনিয়াম? স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়? স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়? লোহা, ক্রোমিয়াম এবং নিকেল, একদম একদম বিউটি, ঠিক, লোহা, ক্রোমিয়াম এবং নিকেল। এখানে নিকেল অপশন নেই, এখানে আছে ক্রোমিয়াম, তো উত্তর হয়ে যাবে কি ক্রোমিয়াম, ঠিক আছে। বলো লোহায় যদি মোর্চা ধরে তো সেই ক্ষেত্রে লোহার ওজনের কি পরিবর্তন হবে? ওজন বাড়বে নাকি কমবে নাকি কোনো পরিবর্তন হবে না? কি পরিবর্তন হবে, কি ঘটনা ঘটবে? লোহায় যদি মরিচা পড়ে তো লোহার ওজনের কি পরিবর্তন ঘটে? ওজন কমে, ওজন বাড়ে না কোনো পরিবর্তন হয় না? ভেবে চিনতে বলো, লোহায় মরিচা পড়লে লোহার ওজনের কি পরিবর্তন ঘটবে? না, কমবে না, কোনোভাবেই কমবে না, সেটা হচ্ছে বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা, লোহায় মরিচা পোড়াটাকে কী প্রক্রিয়া বলা হয়? লোহায় মরিচা পোড়া এটাকে কী প্রক্রিয়া বলা হয়?
না, গ্যালভানাইজেশন নয়। মরিচা পোড়াটা গ্যালভানাইজেশন কীভাবে হয়? আরে অক্সিডেশন, জারণ ঘটছে। পরে প্রশ্ন, বলো মোফলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মোফলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মহারাষ্ট্র, কর্ণাটক, মণিপুর নাকি কেরালা? গ্যালভানাইজেশন যেটা, সেটা হচ্ছে লোহার উপর যখন কোনো কিছু প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে, লোহার উপর যখন আমরা জিঙ্কের প্রলেপ দিই, লোহার উপর যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় সেটাকে বলা হয় গ্যালভানাইজেশন, ঠিক আছে। লোহার মরিচা পোড়াটাকে বলা হয় কি? অক্সিডেশন বা জারণ। মোফলা বিদ্রোহ কোথায় হয়েছিল? কেরলে। কবে হয়েছিল? 1921 হয়েছিল, 1921 সালে হয়েছিল। ঠিক, লোহার উপর দস্তার প্রয়োগ, ওই জিঙ্ক বললাম, জিঙ্ক বা দস্তার প্রলেপ। পরের প্রশ্ন, বলো সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুন, নাগপুর, মহীশূর নাকি লখনৌ? কি হবে? কয়েকদিন আগেই আলোচনা করেছি। পরের প্রশ্ন আসছি, বলো ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন, ওনার নাম কি? ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন, নাম কি? না, দেরাদুন হবে না, দেরাদুন নয়, দেরাদুন হচ্ছে ফরেস্ট রিসার্চ, দেরাদুনে রয়েছে ফরেস্ট রিসার্চ, ঠিক আছে। আর রয়েছে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া আর ফরেস্ট রিসার্চ, এই দুটো জিনিসের মাথায় রাখবে, এই দুটো ক্ষেত্রে হচ্ছে দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুন। আচ্ছা, পরের প্রশ্ন কি বললাম, যে ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেছেন, নাম হচ্ছে কি? বাচেন্দ্রী পাল। সবাই আনসার ঠিকই করেছো, বাচেন্দ্রী পাল, বাচেন্দ্রী পাল। পরের প্রশ্ন আছে, হাইড্রোজেন বোমা কোন নীতির উপর নির্ভর করে তৈরি হয়? হাইড্রোজেন বোমা কোন নীতির উপর নির্ভর করে তৈরি? হাইড্রোজেন বোমা কোন নীতির উপর নির্ভর করে তৈরি? ফার্স্ট অপশন রয়েছে নিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন, সেকেন্ড রয়েছে অনিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন, থার্ড রয়েছে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, আর লাস্ট রয়েছে অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। বলো হাইড্রোজেন বোমা কোন নীতির উপর নির্ভর করে তৈরি? হাইড্রোজেন বোমা কোন নীতির উপর নির্ভর করে তৈরি? কি হবে? অপশানটা শুনলে তো ভালো করে। অপশান কি ছিল? বলছে নিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন, অনিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন, নাকি নিয়ন্ত্রিত বিভাজন, নাকি অনিয়ন্ত্রিত বিভাজন। সংযোজন তো অবশ্যই, সেটা অনিয়ন্ত্রিত, সেটা নিয়ন্ত্রিত নয়, ঠিক আছে। অনিয়ন্ত্রিত সংযোজন, এটা মাথায় রাখবো, যে অনিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন, অনিয়ন্ত্রিত সংযোজন। না, এখানে অপশান বি হয়ে যাবে, অপশান এ হবে না। অপশান এ ছিল নিয়ন্ত্রিত, এটা হয়ে যাবে অনিয়ন্ত্রিত, ঠিক আছে, নিয়ন্ত্রণহীন।
চলো পরের প্রশ্ন আছে যে অরুণাচল প্রদেশে শিবালিক কী নামে পরিচিত? হিমালয়ের যে সব থেকে নতুন ভাগ বা নতুন হিমালয় যাকে বলা হয় শিবালিক হিমালয়। প্রশ্ন আছে অরুণাচল প্রদেশে শিবালিক কী নামে পরিচিত? ধন্দুয়া, নাকি ধান্ত, নাকি মিরি, নাকি জাস্কার? অরুণাচল প্রদেশে শিবালিক কী নামে পরিচিত? ধন্দুয়া, ধান্ত, মিরি, নাকি জাস্কর? বলো। একদম নতুন হিমালয় বলা হয় শিবালিক হিমালয়কে। বলতে হবে এই শিবালিক হিমালয় অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? হিমালয়ের দক্ষিণে বা একদম নিচের দিকে রয়েছে শিবালিক হিমালয়, যাকে বলা হয় নতুন হিমালয়। প্রশ্ন রয়েছে নতুন হিমালয় বা এই শিবালিক হিমালয় অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? না, ধান নয়, এটা হয়ে যাবে মিরি। মিরি হয়ে যাবে। আসলে এই শিবালিক হিমালয়ের যে পর্বতগুলো রয়েছে বা পাহাড়গুলো রয়েছে সেগুলো ছোট ছোট, যার উচ্চতা খুব একটা বেশি নয়, ঠিক আছে, যার কারণে এগুলোকে বলা হয় কি মিরি। ঠিক আছে, মিরি হবে, মিরি। হ্যাঁ, মিরি ও পাটকুইবাম মনে পড়ছে? তাহলে ভুল করছিলে, ধান বলছিলে। পরের প্রশ্ন, বলো কোন সংবিধান সংশোধনী দ্বারা শিক্ষা বিষয়টিকে রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় স্থানান্তরিত করা হয়? কোন সংবিধান সংশোধনী দ্বারা শিক্ষা বিষয়টিকে রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় স্থানান্তরিত করা হয়? 42তম, 44তম, 86তম, না 73তম? কোন সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষা বিষয়টিকে রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় রূপান্তরিত বা স্থানান্তরিত করা হয়? যেটা আগে রাজ্য তালিকায় ছিল সেটা পরে যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্টে স্থানান্তরিত করা হয়েছে কোন সংবিধান সংশোধনীতে? ছিয়াশি বলছো, 44 বলছো? ছিয়াশি কি করে হবে, অনেক আগে হয়েছিল। 76-এ হয়েছিল, 1976। তাহলে কোন সংবিধান সংশোধন? 1976-এ করা হয়েছিল, তাহলে কোন সংবিধান সংশোধন সেটা? 42তম হবে, 42তম সংবিধান সংশোধন দ্বারা শিক্ষা যেটা রাজ্যের উপর ছিল সেটাকে রাজ্য থেকে নিয়ে এসে যৌথ তালিকায় রাখা হয়েছিল। ঠিক আছে, কনকারেন্ট লিস্টে রাখা হয়েছিল, স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে ট্রান্সফার করা হয়েছিল। 42 হবে, 42তম সংবিধান সংশোধন। পরের প্রশ্ন, বলো উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, হকি, ফুটবল, টেবিল টেনিস? ব্যাডমিন্টন, হকি, ফুটবল, টেবিল টেনিস। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? কি হবে? অপশন এ হবে, ব্যাডমিন্টন হবে, ব্যাডমিন্টন। আচ্ছা, ব্যাডমিন্টনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রচলিত কাপ রয়েছে যার নাম হচ্ছে কি থমাস কাপ। ঠিক আছে, এই থমাস কাপ আর উবের কাপ এই দুটোই বেশি এক্সামে আসে ব্যাডমিন্টনের ক্ষেত্রে। থমাস কাপ এবং উবের কাপ দুটোই হচ্ছে ব্যাডমিন্টন। ঠিক আছে, বলো ভারতনাট্যম লোকনৃত্যটি এটা তো লোকনৃত্য হবে নি, ভুল লিখেছি। ভারতনাট্যম নৃত্যটি কোথাকার নৃত্য? ভারতনাট্যম নৃত্যটি কোথাকার নৃত্য, কোন রাজ্যের? এগুলো অনেকবার আলোচনা করেছি, এগুলোর অপশন দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছি না।
সবারই ঠিক আছে, তামিলনাড়ু। তামিলনাড়ু সবারই ঠিক আছে। পরের প্রশ্ন আসছে, বলো ওয়াশিংটন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ওয়াশিংটন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হাডসন, টেমস, আচ্ছা পোটোম্যাক নাকি আমসেল? আমসেল বা আমসেল বলা হয়। ওয়াশিংটন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ওয়াশিংটন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ওয়াশিংটন বলতে এখানে ওয়াশিংটন ডিসির কথা বলা হচ্ছে, আমেরিকা। টেমস বলছো দেখো, টেমস কী করে হবে? ওয়াশিংটন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হাডসন, টেমস, পোটোম্যাক নাকি আমসেল? বিউটিফুল আনসার এসছে পোটোম্যাক। পোটোম্যাক কী হবে? লন্ডন। লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত। লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত। পোটোম্যাক্স হবে এখানে, ঠিক আছে? পোটোম্যাক্স নয়, পোটোম্যাক। পোটোম্যাক, পোটোম্যাক্স নয়, পোটোম্যাক। নিউ ইয়র্ক সিটি হচ্ছে হাডসন। এই তো, তাহলে এইভাবে রিভিশন করবে, তাহলে তো মনে পড়ে যাবে সব, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন আসছি, বলো ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? পাতার যে উদ্ভিদের সবুজ পাতার যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? অনেকবার আসা প্রশ্ন, বিভিন্ন এক্সামে অনেকবার আসা প্রশ্ন, এমনকি WBCS প্রিলিমিনারিতেও এই প্রশ্নটা অনেকবার এসছে। ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? লোহা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম নাকি কোবাল্ট? লোহা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম নাকি কোবাল্ট? ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? কী হবে? ম্যাগনেসিয়াম হবে, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হবে, ঠিক। আচ্ছা বলো তো হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? ক্লোরোফিলে পাওয়া যায় ম্যাগনেসিয়াম। নেক্সট বলো হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? ক্লাসটা একটু শেয়ার করে দেবো ভাই। ক্লোরোফিলে পাওয়া যায় ম্যাগনেসিয়াম, হিমোগ্লোবিনে পাওয়া যায় আয়রন বা লোহা, ঠিক আছে? পরের প্রশ্ন, বলো ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? এর কি অপশন দিতে হবে? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? শেয়ার করলাম, বাকি কিপ্টেগুলো করেনি, একা শিখতে যায় এরা। সেই ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? আচ্ছা অপশান দিচ্ছি নাও, মাউন্ট আবু, হায়দ্রাবাদ, নিউ দিল্লি, না কোনোটিই নয়। ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, খড়গসালা। কি বলছো? আর্মি ট্রেনিং সেন্টার হায়দ্রাবাদ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, আরে এনডিএ যেটাকে বলা হয়, এনডিএর যে হেড অফিস। আচ্ছা ঠিক আছে,
পরের প্রশ্ন আছে, বলো অসলো, অসলো কোন দেশের রাজধানী? অসলো কোন দেশের রাজধানী? ভিয়েতনাম, সুইডেন, পেরু নাকি নরওয়ে? অসলো কোন দেশের রাজধানী? বলো অসলো কোন দেশের রাজধানী? নরওয়ে। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। পরের প্রশ্ন, বলো সংযুক্তা পাণিগ্রাহী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সংযুক্তা পাণিগ্রাহী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম, কত্থক, কথাকলি নাকি মণিপুরি? ভারতনাট্যম, কত্থক, কথাকলি নাকি মণিপুরি? সংযুক্তা পাণিগ্রাহী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সংযুক্তা পাণিগ্রাহী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম হবে, ভারতনাট্যম। ভারতনাট্যম যারা করছো সবাই ঠিক আছে, ভারতনাট্যম হবে। হুম আচ্ছা, পরের প্রশ্ন, বলো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? অপশান দিচ্ছি। ফার্স্ট অপশান রয়েছে শ্বসন হার, সেকেন্ড অপশান রয়েছে ক্ষরণ, থার্ড অপশান রয়েছে ফ্যাট সঞ্চয়, আর লাস্ট অপশান রয়েছে অসমো রেগুলেশন। বলো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? আর বেশি নেই, আর দু একটা প্রশ্ন রয়েছে, দিয়ে শেষ করবো। কি হবে? শ্বসন হবে, শ্বসন। অপশন এ শ্বসন। শ্বসন হবে, শ্বসন। আবার কবে হবে? ক্লাস তো রেগুলার হচ্ছে, রাত 9টা থেকে রাত 9টার ক্লাসটা প্রত্যেক দিনই ইউটিউব লাইভে নেওয়া হয়। আজকের ক্লাসটা এখানে নিলাম, সৌরভ বিশ্বাস। আচ্ছা, নেক্সট প্রশ্ন রয়েছে, বলো রাগবি ফুটবল খেলতে কতজন খেলোয়াড় দরকার? রাগবি ফুটবল খেলতে কতজন খেলোয়াড় দরকার, মানে একটা টিমের কতজন খেলোয়াড় দরকার? 11 জন, 12 জন, 15 জন নাকি 7 জন? রাগবি ফুটবলের খেলোয়াড় সংখ্যা কত? রাগবি ফুটবলের খেলোয়াড় সংখ্যা কত? হুম 15 জন হবে, 15 জন হবে রাগবি ফুটবলে, 15 জন। হুম আচ্ছা, লাস্ট প্রশ্ন, বলো নেপালের পার্লামেন্টকে কি বলা হয়? নেপালের পার্লামেন্টের নাম কি? নেপালের পার্লামেন্টের নাম কি? ফেডারেল সংসদ, কংগ্রেস, রাষ্ট্রীয় পঞ্চায়েত নাকি জাতীয় সংসদ? কী হবে? নেপালের পার্লামেন্টের নাম কি? নেপালের পার্লামেন্টের নাম কি? ফেডারেল সংসদ, কংগ্রেস, রাষ্ট্রীয় সংসদ নাকি রাষ্ট্রীয় পঞ্চায়েত? জাতীয় সংসদ নাকি রাষ্ট্রীয় পঞ্চায়েত? নেপাল, নেপাল বলেছি, নেপালের।
নেপালের পার্লামেন্টের নাম হচ্ছে কি রাষ্ট্রীয় পঞ্চায়েত বা ন্যাশনাল পঞ্চায়েত, ন্যাশনাল পার্লামেন্ট নয়, পঞ্চায়েত। নেপালের পার্লামেন্টের নাম হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত, রাষ্ট্রীয় পঞ্চায়েত। ক্লিয়ার? বাংলাদেশের হচ্ছে জাতীয় সংসদ, বাংলাদেশের জাতীয় সংসদ। ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, ঠিক আছে, সেই প্রতিবেশী দেশগুলো সবগুলোরই সংসদ, সেগুলোর মুদ্রা, তার রাজধানী, ঠিক আছে, এইসব জিনিসগুলো মোটামুটি জেনে রাখতে হবে, এগুলো এক্সামে আসে। ক্লাসটা কেমন হলো বলো, কেমন কোশ্চেন ছিল আজকের? আচ্ছা, এই ক্লাস প্রত্যেক দিনই রাত 9টা থেকে হবে, ইউটিউব লাইভে নেওয়া হবে। তোমরা যারা পড়তে চাও অবশ্যই ইউটিউব লাইভে রাত 9টা থেকে চলে আসবে। স্যার জিআই ক্লাসটা রোজ নিন তো, অনেক কিছু ভুলে গেছি। আচ্ছা, জিআই ক্লাস কালকে চেষ্টা করছি একটা জিআই ক্লাস নেওয়ার। রুবাই কি হচ্ছে, জিডির রেজাল্ট কবে দেবে, কবে যে দিবে? অনেকদিন তো হলো, এখন দিচ্ছে না কেন বিয়ে? তো মোটামুটি এই সামনের 1-2 সপ্তাহের মধ্যে দিয়ে দেবে, আর দেরি করবে না। কামিং সুন। যদি মোটামুটি নাম্বার একটা রয়েছে, তোমরা তো আনসার কি পেয়েছো, সেখান থেকে একটা দেখেছো যে কত নাম্বার কি রয়েছে। যদি মোটামুটি একটা নাম্বার রয়েছে তাহলে অবশ্যই এখন থেকে মাঠ প্র্যাকটিস করো, রানটা প্র্যাকটিস করো, 5 কিমি দৌড়তে হবে, সেটা মাথায় রাখবে। যদিও টাইমটা অনেক রয়েছে, একটু প্র্যাকটিস থাকলেই ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। কি করছে কি জানি, এসএসসি তো লেট তো কোনোদিন করেনি। না 100+ যাবে না। এরপরে সেখানেও যদি জিডিতেও যদি এরকম ঘাপলা কিছু করছে নাকি, এখন বোঝা খুব মুশকিল, বুঝলে। এখন যা চলছে এই নেট, ঠিক আছে, যে এক্সামগুলোতে, এত বড় বড় এক্সামগুলোতে যে ঘটনা হয়েছে, যে ঘাপলা হয়েছে, এরপর এসএসসি জিডিতে যে কত কি ঘাপলা হবে। এই কিছুদিন আগে একটা পেপারে দেখছিলাম যে এসএসসি জিডির এরকম একটা ঘাপলা কেসের একটা খবর বেরিয়েছিল। কেপি সেপ্টেম্বর, কেপির এক্সাম হবে সেপ্টেম্বর। সেট ডিরেকশন চেঞ্জ, আচ্ছা ডাইরেকশন চেঞ্জ, ক্লক, ক্যালেন্ডার, জিআইগুলো ডিটেলস করাবেন আরেকবার, সব ভুলে গেছি। আচ্ছা করানো হবে। কোশ্চেন সব আউট করে দিচ্ছে, কি যে করছে। শুধু কোশ্চেন আউট নয়, ভেতরেও অনেক কিছু হচ্ছে। যখন নাম লিস্ট মানে শর্ট লিস্টেড যখন হচ্ছে, সেই শর্ট লিস্টের ক্ষেত্রেও অনেক ভুলভাল করছে আর কি, অনেক কিছু করছে। কি বলছেন, আমাদের কিছু বন্ধু সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই 100+ নাম্বার আছে। আরে তাদের 100+ নাম্বার থাকলে কি সবার 100+ নাম্বার থাকবে? ভ্যাকেন্সিটা কত বেড়েছে দেখেছো? 26,000 ভ্যাকেন্সি ছিল, ভ্যাকেন্সি বাড়িয়ে দিয়েছে 46,000।
ভ্যাকেন্সিটা অনেক বাড়িয়ে দিয়েছে। জিডির ভ্যাকেন্সি 26, যখন তোমাদের পরীক্ষা হয় পরীক্ষার আগে ডিক্লেয়ার করেছিল 26,000, সেই জায়গায় 20,000 ভ্যাকেন্সি এড হয়েছে, 20,000, সেটা মাথায় রাখবে। সিলেকশন পোস্টের রেজাল্ট খুব খারাপ। সিলেকশন পোস্ট বলতে এসএলএসটি কি আমরা বুড়ো হলে এক্সাম হবে? বুড়ো তো আমরা হয়ে গেলাম, আর বাকি কি রয়েছে? ও আচ্ছা আচ্ছা, সিলেকশন ফেজ 12 না? ফেজ 12 রেজাল্ট কেমন হয়েছে? কাট অফ ক্লিয়ার হয়েছে? এসএসসি এসএলএসটির কথা কি আর বলবে বলো তো? আমাদের রাজ্যে এসএসসি এসএলএসটি আর হবে বলে মনে হচ্ছে না এখন, যে সিচুয়েশন চলছে। অ্যান্সার কি দিয়েছে? কত আসছে? 112.5। আচ্ছা, আরো দরকার ছিল একটু। এমটিএস এর ফর্ম ফিল আপ হচ্ছে, এমটিএস এর ফর্ম ফিল আপ করে দেবে। এমটিএস যারা দিতে যাও, সিজিএল এর ফর্ম ফিল আপ হচ্ছে, সিজিএল যারা দেবে সিজিএল ফর্ম ফিল আপ করে দেবে। আর 18টা ভুল গেছে, এত বেশি ভুল করা যাবে না, নেগেটিভ মার্ক থাকছে না। ভুলের সংখ্যাটা কমাও, তাহলেই হবে। প্র্যাকটিস সেট দাও, বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো আজকের মতো এখানে থাক, কথা হবে নেক্সট ক্লাসে। আমি চেষ্টা করছি যদি কালকে তোমাদের একটা রিজনিংয়ের একটা ক্লাস নেওয়া যায়, তো রিজনিংয়ের ক্লাস যদি কালকে নিই তাহলে কালকে ওই সন্ধ্যার দিকেই নেব। ঠিক আছে, চলো আজকের মতো এখানে থাক। সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, খুব ভালোভাবে পড়াশোনা করো। গুড নাইট সবাইকে।